সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আমার পরিচয় জানো তোমরা, ওবায়দুল হক, সহকারী অধ্যাপক রসায়ন, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। আজকে আমরা পাঠ পরিচিতি, আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হলো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, পরমাণুর মডেল, দ্বিতীয় লেকচার, অর্থাৎ পরমাণু মডেল 2। আজকের যে শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো আলো সংক্রান্ত আধুনিক তথ্য ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন তত্ত্ব আছে আলো কি আমাদের জানতে হবে, দুটো তত্ত্ব আমরা জানতে পারবো। বোর পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারবে। তো কথা না বাড়িয়ে আলো কি আমরা এটা দেখি। আলো সংক্রান্ত দুটো তত্ত্ব আছে, একটা হলো আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব আর একটা হলো কোয়ান্টাম তত্ত্ব। তো আলোর কোয়ান্টাম তত্ত্ব আমরা জানবো পরে, আগে তড়িৎচুম্বকীয় তত্ত্ব নিয়ে আমরা কথা বলবো। তড়িৎচুম্বকীয় তত্ত্বের মূল কথা হলো আলো হলো সাধারণত তড়িৎচুম্বকীয় বিকিরণ, অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র যদি আমরা পাশাপাশি রাখি, তাদের আন্তঃক্রিয়ার ফলে যে বিকিরণ আসে, বিকিরিত হয়, যে রশ্মি বিকিরিত হয় বা শক্তি বিকিরিত হয়, সেটাই হলো আলো। এই আলোটা নিরবচ্ছিন্ন, বানানটা লক্ষ্য করবা, নিরবচ্ছিন্ন। মনে হতে পারে বানানটা ভুল, আসলে এটাই সঠিক বানান, নিরবচ্ছিন্ন। এর চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না এবং এটা তরঙ্গ আকারে সঞ্চারিত হয়। অর্থাৎ এই তড়িৎচুম্বকীয় মতবাদ অনুসারে একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে শক্তি বিকিরিত হবে। এই বিকিরিত শক্তিটা তরঙ্গ আকারে নিরবচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি সঞ্চারিত হবে এবং এর চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। এই কথাগুলোই মূলত তড়িৎচুম্বকীয় তত্ত্বের মূল কথা। তো যেখানে তরঙ্গ আছে সেখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, অর্থাৎ তরঙ্গের একটা শীর্ষ এবং অপর একটা তরঙ্গ শীর্ষ যখন শুরু হয়, এর মাঝামাঝি দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হলো ফ্রিকোয়েন্সি, প্রতি সেকেন্ডে যতটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়, পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়, সেটা হলো ফ্রিকোয়েন্সি। আলোর বেগ, প্রতি একক সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো আলোর বেগ। এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ফ্রিকোয়েন্সিকে নিউ দ্বারা প্রকাশ করি। বাংলায় ফ্রিকোয়েন্সিকে বলা হয় কম্পাঙ্ক, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এবং নিউ বার একটা রাশি আছে, নিউ বার হলো, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। এই নিউ বারটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি 1/λ। এই নিউ বারকে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। প্রতি একক দূরত্বে যতটা তরঙ্গের সৃষ্টি হয় সেটা হলো তরঙ্গ সংখ্যা। তো এই তড়িৎচুম্বকীয় তত্ত্বের পাশাপাশি আমাদের এই সম্পর্কটা মনে রাখতে হবে, যেহেতু আলো তরঙ্গ আকারে প্রবাহিত হয় আর তরঙ্গের সাথে এই রাশিগুলো রিলেটেড পরস্পর। এগুলো অঙ্কর মানে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এই সমীকরণগুলো প্রয়োজন হবে পরবর্তীতে। তো আবার বলছি, নিউ বার তরঙ্গ সংখ্যা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি নিউ এবং সি হলো আলোর বেগ। এর মধ্যে এই আলোর বেগ সিটা কনস্ট্যান্ট, তোমরা জানো। সিজিএস এককে এর মান 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং এমকেএস এককে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট আসা হলো আলো সংক্রান্ত ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্ব বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক অনেক পর্যবেক্ষণ করে আলো সম্পর্কিত যে তত্ত্ব দিলেন, সেই তত্ত্বটা আসলে আমাদের তড়িৎচুম্বকীয় তত্ত্বের কাছাকাছি। তবে তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে মূল পার্থক্য যেটা, সেটা হলো তিনি বললেন যে তড়িৎচুম্বকীয় তত্ত্বে যে বলা হচ্ছে আলোটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস না, অর্থাৎ নিরবচ্ছিন্ন না, বরং আলোটা হলো কি বিচ্ছিন্ন। অর্থাৎ আলো নিরবচ্ছিন্ন নয়,
বরং বিচ্ছিন্নভাবে শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট বা কোয়ান্টাম, এই কোয়ান্টামটা হবে যখন কোয়ান্টাম হয়ে গেছে, এটা আকার হবে একটা কোয়ান্টামের প্রভাব, অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট, অর্থাৎ ক্ষুদ্র অংশ শক্তির, এই শক্তির ক্ষুদ্র এক একটা অংশকে বলা হচ্ছে কোয়ান্টাম। আর এই অনেকগুলো কোয়ান্টামের ঝাঁকে ঝাঁকে কোয়ান্টাম যখন প্রবাহিত হয় সেটাই হলো আলো। তবে এই প্রবাহটা নিরবচ্ছিন্ন নয়, এটা বিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। তবে বিচ্ছিন্ন হলেও এদের পাশাপাশি এত কাছাকাছি থাকে যে নিরবচ্ছিন্ন বলেই মনে হয়। তো যাই হোক, এই ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্বকে এভাবে প্রকাশ করা যায় যে প্রতিটা কোয়ান্টাম বা ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটে যে পরিমাণ শক্তি থাকে, আলোর যে শক্তি থাকে, এই শক্তিটাকে যদি আমরা ধরি এবং প্রতিটা প্যাকেটে যে আলোটা আছে তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে প্রপোর্শনাল নিউ। এবং তোমরা জানো প্রপোর্শনাল জন্য আমরা যখন উঠাই দিই তখন একটা ধ্রুবক আসে। তো এই ক্ষেত্রে ধ্রুবকটা নেওয়া হয় এইচ এবং ইকুয়াল টু আছে এইচ নিউ। এই এইচকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এর নির্দিষ্ট মান আছে 6.626 গুণন 10 ইনভার্স 2034 জুল সেকেন্ড। আরেকটা আসবে 10 ইনভার্স 27 যখন হবে তখন হবে 8 সেকেন্ড। যাই হোক, এই এইচের মানটা মনে রাখতে হবে তোমাকে, আর এই ইকুয়েশনটা মনে রাখতে হবে ই ইকুয়াল টু এইচ নিউ। অর্থাৎ যে কোনো আলোর শক্তি, আমরা যদি যে কোনো পরিমাণ আলো বের হোক না কেন, উৎপন্ন হোক না কেন, সেই আলোটুকুর শক্তি যদি আমরা বের করতে চাই তাহলে এইচকে গুণ করতে হবে ওই আলোটুকুর ফ্রিকোয়েন্সি দ্বারা। যে কোয়ান্টামটা বের হবে, যে ফোটনটা বের হবে, ফোটনের ফ্রিকোয়েন্সি দ্বারা এইচকে গুণ করলে আলোর শক্তি পাওয়া যাবে জুলে। তো আমরা এরপরে যাব বোর পরমাণু মডেলে। এই বোর পরমাণু মডেলে যাওয়ার আগে তোমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখো। ভিডিওটা দেখলে বোর পরমাণু মডেল বুঝতে তোমাদের সুবিধা হবে। শুধু বোর পরমাণু মডেল না, এই ভিডিওটায় আমরা থমসনের মডেল থেকে শুরু করে বোর পরমাণু মডেল পর্যন্ত দেখব।
যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম। তোমরা নিশ্চয়ই জানতে পারলা সেই যে থমসনের মডেল থেকে শুরু করে নিলস বোরের মডেল পর্যন্ত মোটামুটিভাবে মাঝখানে রাদারফোর্ডের মডেল, তার ত্রুটি সব কিছু এখানে আলোচনায় চলে আসছে। অর্থাৎ আমরা যে আলোচনা করেছিলাম পরমাণু মডেলে প্রথম লেকচারে, তারও কিছু অংশ এখানে চলে আসছে। যাই হোক, এখন আমরা বোর মডেলে যাচ্ছি। বোর মডেলটা দিয়েছিলেন বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। এই মডেলে 3টা স্বীকার্য আছে, অর্থাৎ 3টা পয়েন্টে আমরা এই বোর মডেলটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথম যে স্বীকার্য বা প্রথম পয়েন্ট সেটা হলো শক্তি স্তরের স্বীকার্য। বিজ্ঞানী নিলস বোর বললেন যে পরমাণুর নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে। এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো আবর্তন করে এবং যতক্ষণ এই কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করবে ততক্ষণ কোনো ধরনের শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। এটাই হলো শক্তি স্তরের স্বীকার্য। অর্থাৎ তিনি স্বীকার করে নিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত কক্ষপথ থাকবে, এই কক্ষপথগুলোতে যতক্ষণ ইলেকট্রনগুলো আবর্তন করবে ততক্ষণ কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। অর্থাৎ এই কক্ষপথগুলোতে আমাদের ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্বটা এখানে আর কার্যকর হবে না। এটা গেল শক্তি স্তরের স্বীকার্য। এই শক্তি স্তরগুলোকে তিনি নাম দিয়েছিলেন। প্রথম শক্তি স্তরটাকে কে শেল, তারপরে শক্তি স্তর এল শেল, তারপরে একটা এম শেল, এন শেল ইত্যাদি। তো এই শক্তি স্তরের স্বীকার্য। এরপরে যে স্বীকার্যটা আসে ভরবেগের স্বীকার্য। ভরবেগের স্বীকার্য এখানে বলা হচ্ছে যে এই যে কক্ষপথ, নিউক্লিয়াসের চারিদিকে অসংখ্য কক্ষপথ হতে পারে, 1টা 2টা 3টা 4টা কক্ষপথ এখানে দেখানো আছে। এর বাইরেও আর ওই যে মনে করো 3 এবং 4-এর মাঝখানে একটা কক্ষপথ কল্পনা করা যেতে পারে, হ্যাঁ, বা 2-3-এর মাঝখানে 2-3টা কক্ষপথ হতে পারে। কিন্তু এই ভরবেগের স্বীকার্য দ্বারা কক্ষপথগুলোকে নির্ধারিত করে দেওয়া হলো। বলা হলো যে এই যে যতগুলো কক্ষপথে এখানে কল্পনা করা হোক বা থাকতে পারুক না কেন, তার মধ্যে সবগুলো কক্ষপথ পরমাণুতে থাকবে না। কোন কক্ষপথগুলো থাকবে? যেগুলো কক্ষপথে ইলেকট্রন কৌণিক ভরবেগ এমভিআর, এই এমভিআরকে বলা হয় কৌণিক ভরবেগ। এম হলো ইলেকট্রনের ভর, ভি হলো বেগ, আর হলো ব্যাসার্ধ, যে কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করবে তার ব্যাসার্ধ। এমভিআর হলো কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ যদি NH/2π এর সমান হয় সেই কক্ষপথটাতেই ইলেকট্রন আবর্তন করবে। যখন এটার সমান হবে না তখন সেই কক্ষপথে ইলেকট্রন কখনো আবর্তন করবে না। তো এখান থেকে দেখা যাচ্ছে এই এনের মান কিন্তু 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। যে এনের মান 1 বসালে যে মানটা পাবো আমরা, এই মানটা যে কক্ষপথে থাকবে সেটা হলো একটা তোমার কক্ষপথ হবে। এনের মান 2 বসালে যে মানটা পাওয়া যাবে, সেই কৌণিক ভরবেগ যেখানে পাওয়া যাবে সেটা হবে দ্বিতীয় কক্ষপথ। এনের মান 3 বসালে পাওয়া যাবে তৃতীয় কক্ষপথ। এইভাবে এনের মান 4 বসালে চতুর্থ কক্ষপথ। এই কক্ষপথগুলো পাওয়া যাবে। তো যাই হোক, এইটাকে বলা হচ্ছে ভরবেগের স্বীকার্য। ভরবেগের স্বীকার্যটা এটা বলছে যে ওই যে নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথগুলো অনুমোদিত কক্ষপথ সেটাই হবে যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2π এর সমান হবে। যেখানে n হলো পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি, h হলো প্লাঙ্কের ধ্রুবক, পাই হলো একটা ধ্রুবক। তো এভাবে আমরা কক্ষপথগুলোর ভরবেগের স্বীকার্যটা আমরা ধরে নিই। এরপরে যেটা আসছে সেটা হলো বিকিরণের স্বীকার্য। এই বিকিরণের স্বীকার্যে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো যতক্ষণ, আমরা এর আগের স্বীকার্য দুটাতে দেখলাম যে ইলেকট্রন যতক্ষণ একটা কক্ষপথে থাকবে কোনো শক্তি বিকিরণ করবে না, শোষণও করবে না। কিন্তু বিকিরণের স্বীকার্য বলছে যে ইলেকট্রনগুলো শক্তি যদি ছেড়ে দেয় তাহলে উপরের স্তর থেকে সে নিচের স্তরে নেমে আসতে পারবে শক্তি ছেড়ে দিয়ে। কেননা নিচের স্তরে শক্তি কম, উপরের স্তরে শক্তি বেশি। যত উপরে যাবে অর্থাৎ শক্তি স্তর যত বড় হবে শক্তি তত বেশি। তো শক্তি ছেড়ে দিয়ে উপর থেকে নিচে আসতে পারে, অথবা শক্তি গ্রহণ করে সে নিচের স্তর থেকে লাফ দিয়ে উপরের স্তরে যেতে পারবে। এই উপরের স্তরে বা নিচের স্তরে আদান প্রদানের সময়, যাতায়াতের সময় এরা শক্তির শোষণ করতে পারে, শক্তি বিকিরণ করতে পারে। এই শক্তি বিকিরণ বা শোষণ যখন করবে তখনই বর্ণালীর সৃষ্টি হয়। এই জন্য এটাকে বর্ণালীর স্বীকার্য বলা হয়। এই স্বীকার্যটা দ্বারা বর্ণালীর ব্যাখ্যা করা যায়। তো এই স্বীকার্যে আমরা এইভাবে দেখতে পারি যে একটা পরমাণুতে
এরকম নিউক্লিয়াসের বাইরে যেটা এন শেল, 1 কে শেল, এটা হলো এল শেল, এটা এম শেল। অর্থাৎ এই 3 নম্বর স্তর থেকে ইলেকট্রনটা যখন 2 নম্বর স্তরে আসতেছে তখন দেখো কিছু শক্তি বিকিরিত হচ্ছে। এই বিকিরিত শক্তিটা হলো ডেল ই ধরি আমরা, একটা 3 নম্বর স্তরের শক্তি এবং 2 নম্বর স্তরের শক্তির ডিফারেন্সটা, এইটা ইকুয়াল টু হবে এইচ নিউ এর সমান। ঠিক আছে, এইচটা যেখানে হলো প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হবে এই যে রশ্মিটা বিকিরিত হচ্ছে এটার ফ্রিকোয়েন্সির সমান। এই দুটো গুণ করলে আমরা এটা পাবো। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শক্তিটা বিকিরিত হলো, এটাকেই আমরা বলছি বর্ণালী। এইভাবে বর্ণালীর ব্যাখ্যা দেয়া হবে। হ্যাঁ, যে একটা ইলেকট্রন যখন উপরের স্তর থেকে শক্তি ছেড়ে দিয়ে নিচের স্তরে আসবে তখন শক্তি বিকিরিত হবে। এই বিকিরিত শক্তিটাই হলো বর্ণালী, এবং এই বর্ণালীর জন্য আমরা একটা নির্দিষ্ট মান পাচ্ছি, ডেল ই পরিমাণ শক্তি এখানে বিকিরিত হচ্ছে। এই ডেল ই যে পরিমাণ শক্তি বিকিরিত হবে সেই অনুসারে আমাদের এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি এখানে বিকিরিত হবে। আর এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মির জন্য একটা নির্দিষ্ট আলো পাবো। এই আলোটাই হলো মূলত আমাদের বর্ণালী। তো এভাবে আমরা দেখলাম এই বোর মডেল অনুসারে আমাদের রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠা যায়। যেমন রাদারফোর্ডের মডেলের একটা বড় সীমাবদ্ধতা ছিল পরমাণুর স্থায়িত্ব নিয়ে, যে আমরা জানি পরমাণুগুলো কি হয়, ইলেকট্রনগুলো যখন আবর্তন করতে থাকে নিউক্লিয়াসের চারিদিকে তখন শক্তি বিকিরণ করতে থাকে। এই বিকিরিত শক্তিটা বিকিরণ করতে করতে একসময় নিউক্লিয়াসে পতিত হয়, তোমরা ভিডিওতে দেখছো। তো এইখানে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হলো। শক্তি স্তরের শিকার যে বললো যে যতক্ষণ একটা স্তরে আবর্তন করতে থাকবে ততক্ষণ কোনো ধরনের শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। আবার ভরবেগের শিকার্য দিয়ে এই শক্তি স্তরগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হলো। দেওয়ার পরে এইখানে আমাদের বর্ণালী যেটা ব্যাখ্যা করা যাচ্ছিল না রাদারফোর্ডের মডেলে, সেটা ব্যাখ্যা করার জন্য বিকিরণের শিকার্যটা আনা হলো। বলা হলো যে ইলেকট্রনগুলো লাফ দিয়ে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় শক্তির শোষণ বা বিকিরণ করবে। এই বিকিরণের ফলেই এখানে বর্ণালীর সৃষ্টি হবে। শোষণের ফলেও বর্ণালী হবে, সেটাকে বলা হয় শোষণ বর্ণালী। আর যখন উপরের স্তর থেকে নিচের স্তরে আসবে তখন হবে বিকিরণ বর্ণালী। এইভাবে বোর মডেল কী করলেন, যে তার মাধ্যমে রাদারফোর্ডের মডেলের ত্রুটিগুলো দূর করার চেষ্টা করলেন এবং এই 3টা স্বীকার্য দিয়েছিলেন। এই স্বীকার্য 3টা তোমরা বই থেকে পড়বা, বিস্তারিত বই পড়তে হবে। এখানে আমি সংক্ষেপে এখানে লিখে নিয়ে আসছি, জাস্ট নোট করে ওই কথাগুলো বললাম, বইয়ে দেখবা, পরে দেখবা, কোনো সমস্যা থাকলে পরবর্তীতে প্রশ্ন করবা। তো নেক্সট আলোচনা আসছে যেটা, সেটা আমাদের বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো বোর মডেলের কিছু সীমাবদ্ধতা থেকেই গেছে, এটা পুরোপুরি আমাদের সীমাবদ্ধতা মুক্ত নয়, ত্রুটি মুক্ত নয়। এর যে সীমাবদ্ধতা, প্রধান সীমাবদ্ধতাগুলো এখানে আমরা নিয়ে আসছি, সেটা হলো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আমরা দেখলাম যে একটা ইলেকট্রন যখন উপরের স্তর থেকে নিচের স্তরে নেমে আসে তখন কিন্তু বর্ণালী সৃষ্টি হয়, কিন্তু যদি কোনো পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকে তাহলে বর্ণালী কীভাবে সৃষ্টি হবে এর ব্যাখ্যা এই বোর মডেলে পাওয়া যায় না। যেমন সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে সোডিয়ামের একটা পরমাণুতে, তাহলে এই 11টা ইলেকট্রন কে কোন স্তর থেকে কখন কোন স্তরে যাবে? সুতরাং বর্ণালী কীভাবে সৃষ্টি হবে 11টা ইলেকট্রন দিয়ে? কখনো শোষণ বর্ণালী, 11টা ইলেকট্রন হয়তো একটা ইলেকট্রন দেখা গেল কোনো এক সময় উপরের স্তর থেকে নিচে যাচ্ছে, উপরেরটা আবার একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এরকম কোন ইলেকট্রন কখন কোথায় যাবে এই ধরনের কোনো ব্যাখ্যা এই মডেলে পাওয়া যায় না। সুতরাং বলা হয় যে শুধুমাত্র এই বোর মডেল দ্বারা হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ পরমাণুর ব্যাখ্যা করা যায়। মানে হাইড্রোজেন মানে যাতে একটা ইলেকট্রন আছে, আর হাইড্রোজেন সদৃশ মানে যেখানে একটা ইলেকট্রন আছে কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কম বেশি আছে, সেটা হলো হাইড্রোজেন সদৃশ। এদের ব্যাখ্যা করা যায়, হ্যাঁ, বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে ব্যাখ্যা করা যায় না। এরপরে যে সীমাবদ্ধতাটা আসছে, বর্ণালীর সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ সূক্ষ্ম গঠনটা হলো কি, যে পরমাণুর ইলেকট্রন যখন একটা স্তর থেকে নিচের স্তরে নেমে আসবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যয়িত হবে, কিন্তু দেখা যায় এই নির্দিষ্ট পরিমাণ শক্তির জন্য একটা মাত্র রেখা পাওয়া যাওয়ার কথা, বর্ণালী পাওয়া যাওয়ার কথা, কিন্তু ওই বর্ণালীটাকে সূক্ষ্ম মাইক্রোস্কোপ দ্বারা, সূক্ষ্ম বর্ণালী বীক্ষণ যন্ত্র যেটাকে বলা হয়, বর্ণালী বীক্ষণ যন্ত্রকে ইংরেজিতে বলা হচ্ছে স্পেকট্রোস্কোপ, সূক্ষ্ম মানে শক্তিশালী স্পেকট্রোস্কোপ দ্বারা যদি দেখা যায় তাহলে একটা বর্ণালী আবার কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম গঠন এটাকে ব্যাখ্যা করা এটার দ্বারা সম্ভব হয় না। পরবর্তীতে বিজ্ঞানী সোমারফেল্ড এটা ব্যাখ্যা করেন। তিনি বললেন যে একটা স্তর আবার কতগুলো উপস্তরে বিভক্ত। এই উপস্তরের ধারণা যখন আমরা পেলাম
তখন এই বর্ণালীর সূক্ষ্ম গঠন আমরা ব্যাখ্যা করতে পারলাম আর কি। এই বিষয়ে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। তৃতীয় যে সীমাবদ্ধতা সেটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে সাংঘর্ষিক। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা বলতেছে যে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান, অর্থাৎ ইলেকট্রনের বেগ এবং অবস্থান একই সাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। যদি তুমি ইলেকট্রনের বেগ সঠিকভাবে নির্ণয় করতে চাও তাহলে অবস্থান সঠিক নির্ণয় করতে পারবে না, আবার অবস্থান যদি সঠিকভাবে নির্ণয় করতে যাও তাহলে বেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। এটাকে বলা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কিন্তু আমরা বোর মডেল থেকে যেটা দেখলাম, বোর মডেলের ভরবেগের স্বীকার্যে আমরা যেটা দেখলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr যেটা ইকুয়াল টু n/2 এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ দুটাই একই সময়ে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারছি। অথচ হাইজেনবার্গ পরীক্ষা দ্বারা এবং যুক্তি দ্বারা দেখেন যে এটা কখনো সম্ভব না। সুতরাং এইখানে মানে আমাদের বোর মডেল যেটা আমরা পেয়েছি বোরের কাছ থেকে পরমাণু মডেল, এই মডেলের একটা সীমাবদ্ধতা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে এটা সাংঘর্ষিক আর কি। এরপরে যেটা আসছে সেটা হলো জীবান প্রভাব। এই জীবান প্রভাব আর একটা হলো স্টার্ক প্রভাব ব্যাখ্যা করা যায় না। জীবান প্রভাবটা হলো বর্ণালীর উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব। একটা বর্ণালী আছে, যদি চৌম্বক ক্ষেত্র ওর কাছাকাছি নিয়ে আসা যায় তাহলে দেখা যায় বর্ণালীটা আবার কতগুলা রেখায় বিভক্ত হয়ে যায়। এই বিষয়টা ব্যাখ্যা করা যায় না বোর মডেল দ্বারা। স্টার্ক প্রভাব হলো একটা বর্ণালী স্বাভাবিক আছে, যদি চৌম্বক ক্ষেত্র নিয়ে আসা হয় ওর পাশে তাহলে দেখা যায় যে ওই বর্ণালীটা বিক্ষিপ্ত হয়ে যায়, বা আরও বিশ্লিষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো একটাকে বলা হয় জীবান প্রভাব আর অন্যটা হলো স্টার্ক প্রভাব। এটা ব্যাখ্যা করা যায় না বোর মডেল দ্বারা। তো এই ছিল মোটামুটিভাবে বোর মডেলের সীমাবদ্ধতা। তো আমরা যেটা জানলাম বোর মডেলের সীমাবদ্ধতা। তো আজকের আমাদের আলোচনার যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর আলোকে আমি আবার একটু রিভিউ করছি। আমরা আলোচনা করলাম আলো কি, আলো সংক্রান্ত দুটো মতবাদ, একটা হলো তড়িৎচুম্বকীয় মতবাদ আর একটা হলো আমাদের কোয়ান্টাম মতবাদ। তো আমাদের কোয়ান্টাম মতবাদ, তড়িৎচুম্বকীয় মতবাদ দুটাই প্রায় সেম। দুটাতেই তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, তারপরে আলোর বেগ, তরঙ্গ সংখ্যা ইত্যাদি রাশি জড়িত। তবে পার্থক্য যেটা মূল সেটা হলো তড়িৎচুম্বকীয় মতবাদে বলা হচ্ছে আলোটা নিরবচ্ছিন্ন, আর কোয়ান্টাম মতবাদে বলা হচ্ছে আলোটা বিচ্ছিন্ন। শক্তির কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট, এই প্যাকেটগুলোকে বলা হচ্ছে আমাদের ফোটন বা কোয়ান্টাম। পরবর্তীতে আমরা যেটা জানলাম সেটা হলো বোর মডেল। এই বোর মডেলের আমরা স্বীকার্যগুলো দেখলাম, অর্থাৎ মূল যে বর্ণনার ব্যাখ্যাটা সেটা আমরা দেখলাম তিনটা স্বীকার্যের মাধ্যমে বর্ণনা দেখলাম। একটা হলো শক্তি স্তরের স্বীকার্য, অর্থাৎ শক্তি স্তরগুলো কি, কেমন, কিভাবে অবস্থান করে, এখানে ইলেকট্রন শক্তি বিকিরণ করে কিনা সেটা। তারপরে 2 নম্বর ভরবেগের স্বীকার্য। এখানে আমরা একটা রাশি পেয়েছি mvr ইকুয়াল টু nh/2। 3 নম্বরে আমরা যেটা দেখলাম সেটা হলো শক্তির স্বীকার্য বা বিকিরণের স্বীকার্য, অর্থাৎ ইলেকট্রন যখন এক স্তর থেকে অন্য স্তরে যাবে তখন এটা যে শক্তি বিকিরণ করবে, এই বিকিরিত শক্তি দ্বারা আমরা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারি। এবং আমরা বোর মডেলের কিছু কি পড়লাম, আমরা সীমাবদ্ধতা বা ত্রুটি পড়লাম। তো এই আলোচনা থেকে তোমাদের যা মোটামুটি শেখার আছে, বিশেষ করে বোর মডেল এবং রাদারফোর্ডের মডেলের মধ্যে তোমরা সীমাবদ্ধতা দেখবা, এর মধ্যে পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য খুঁজে দেখবা এবং এই মডেল দুটো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের অপেক্ষায় আমরা থাকলাম। সবাই সে নাগাদ ভালো থাকি, সুস্থ থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ হাফেজ।